আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিমিনুল রেজবি। আজ আমি এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো দেখা যাক যে পরীক্ষায় কোন কোন অধ্যায় থেকে আসলে খুবই সহজেই প্রশ্ন এসে থাকে এবং আমরা আসলে কোন কোন অধ্যায় করলে পারে খুবই সহজেই আসলে পরীক্ষায় অ্যান্সার করতে পারবো, সেই গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কেই আজকে আলোচনা করব। তো এখানে আসলে প্রথমেই দেখা যাক যে প্রথম অধ্যায় বলছে হিসাব বিজ্ঞান পরিচিতি, যেখান থেকে আসলে খুবই সহজে একটা প্রশ্ন এসে থাকে, যেখানে সাধারণত প্রারম্ভিক মূলধন, হিসাব সমীকরণ, জাবেদা এই সম্পর্কে সাধারণত একটা কোশ্চেন করা হয়। এরপরে আছে হিসাবের বৈষম্য, যেখানে 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া নগদান বই এবং যা খতিয়ান সাধারণত এই সম্পর্কে 2টা প্রশ্ন থাকে। এরপরে রেওয়ামিল খুবই সহজ, যেখান থেকে একটা প্রশ্ন খুবই সহজে অ্যান্সার করা যায়। এরপরে প্রাপ্য হিসাব থেকে একটা থাকে। দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ থেকে একটা থাকে। এরপরে আর্থিক অবস্থার বিবরণী থেকে অবশ্যই 2টা প্রশ্নের অ্যান্সার দিতে হয়। এছাড়া আরও অন্যান্য অধ্যায় থেকে কোশ্চেন আসে, তবে আমার কাছে এই কয়টা অধ্যায় খুবই সহজ মনে হয়। এখানে দেখা যাচ্ছে যে টোটাল 8টা প্রশ্ন। আমরা টোটাল 8টা প্রশ্নের প্রিপারেশন নেব, যাতে পরীক্ষায় ইজিলি 7টা প্রশ্নের অ্যান্সার দিয়ে আসতে পারি। তো আজকে আমি প্রথম অধ্যায় সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করানোর মাধ্যমে বোঝাবো। তো সবাই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথম অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে আলোচনা করব। তো দেখা যাক, বলছে যে জনাব সজীব 2017 সালের মার্চ মাসের 1 তারিখে নগদ 50,000 টাকা, 30,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করে। সো এখানে অঙ্ক এতটুকুই আছে। আমি এখানে পণ্যদ্রব্য, ব্যাংক ঋণ 2টা নতুন এন্ট্রি বাড়াইছি, যাতে আসলে একটা অঙ্কের মাধ্যমেই সব কিছুই আসলে বোঝা যায়। সো এখানে পণ্যদ্রব্য 10,000, ব্যাংক ঋণ 20,000। এরপরে আছে মার্চ 2 তারিখে নগদে আসবাবপত্র ক্রয় 8,000 টাকা, বাকিতে সাপ্লাইজ ক্রয় 7,000 টাকা, সেবা প্রদান 16,000 টাকা, যার 6,000 টাকা নগদে পাওয়া গেল। অর্থাৎ এখনও প্রাপ্য আছে 10,000 টাকা। বিজ্ঞাপন খরচ প্রদান 5,500 টাকা। 5 তারিখে ধারে ক্রয়কৃত সাপ্লাইজের অর্থ পরিশোধ করা হলো। অর্থাৎ 5 তারিখে যে বাকিতে সাপ্লাইজ ক্রয় করছিলাম সেটারই অর্থ পরিশোধ করা হয়েছে। 25 তারিখে বলছে যে বিনিয়োগের সুদ পাওয়া গেল 4,000 টাকা, সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 4,500 টাকা। এখন ক নম্বরে বলছে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। ক নম্বরে বলছে যে 1, 2 ও 5 এবং 10 তারিখের লেনদেনের হিসাব সমীকরণের প্রভাব টেবুলার ছকের মাধ্যমে দেখাও। আমরা এখানে আসলে যেহেতু 2টা এন্ট্রি নতুন বাড়ানো হয়েছে, সো আমরা সবগুলোরই আসলে এখানে হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাবো। সবগুলো আইটেমেরই হিসাব সমীকরণের প্রভাব দেখাবো। এরপর গ নম্বরে বলছে যে 15, 20, 25 এবং 30 তারিখের লেনদেনগুলো জাবেদা দাখিলা দাও। তো আমরা এখানে সবগুলোরই আসলে জাবেদা দাখিলা দেব, যাতে সবকিছুই আসলে বোঝা সম্ভব হয়। আমরা আসলে দেখবো যে ক নম্বরে বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে আগে প্রারম্ভিক মূলধনের সূত্রটা জানা লাগবে। প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়গুলো বাদ দিতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে প্রারম্ভিক সম্পদ আছে নগদ 50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, আর পণ্যদ্রব্য আছে 10,000 টাকা। এই 3টা হচ্ছে এখানে প্রারম্ভিক সম্পদ, আর প্রারম্ভিক দায় হচ্ছে ব্যাংক ঋণ। তো এখানে দেখা যাচ্ছে যে প্রারম্ভিক সম্পদ নগদ 50,000 টাকা। এখানে আর একটা বিষয় হচ্ছে যে যদি কোনো ব্যাংক ঋণ থাকে তো সেটা নগদ টাকার সাথে যোগ হবে, কারণ ব্যাংক ঋণ যদি নেয় তাহলে জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। সো নগদান হিসাব ডেবিট হওয়ার কারণে নগদের সাথে ব্যাংক ঋণটা যোগ হবে। সো 50,000, 20,000, 70,000 টাকা, আসবাবপত্র 30,000, পণ্যদ্রব্য 10,000। এরপরে বাদ প্রারম্ভিক দায় আছে শুধু ব্যাংক ঋণ 20,000 টাকা, প্লাস মাইনাস করলে 90,000 টাকা। সো প্রারম্ভিক মূলধন 90,000 টাকা। এরপরে বলছে যে লেনদেনগুলোর
হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তার আগে আমরা জাবেদা সম্পর্কে আসলে দেখি, কারণ জাবেদা আসলে না পারলে হিসাব সমীকরণ পারা সম্ভব না। সো আমরা জাবেদা সম্পর্কে আগে বিস্তারিত দেখি। জাবেদা এখানে দেখা যাচ্ছে যে প্রথম তারিখের আসলে আমরা সবগুলো এখানে এন্ট্রিতে জাবেদা দেব। তো প্রথম তারিখে বলছে জনাব সজীব 1 মার্চ তারিখে নগদ এত টাকা, আসবাবপত্র এত টাকা, পণ্যদ্রব্য এত টাকা, ব্যাংক ঋণ এত টাকা। সো এখানে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, পণ্যদ্রব্য থাকলে ক্রয় হিসাব নামে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, আর মূলধন হিসাব ক্রেডিট। এখানে নগদান হিসাব ডেবিট 70,000 টাকা। এখানেও ওই ব্যাংক ঋণের টাকাটা নগদের সাথে যোগ হবে। আসবাবপত্র হিসাব 30,000 টাকা, ক্রয় হিসাব 10,000 টাকা, ব্যাংক ঋণ হিসাব 20,000 টাকা, মূলধন হিসাব টোটাল যোগ করে 90,000 টাকা। এরপরে 2 নম্বর জাবেদা দেখা যাক যে বলছে যে 2 নম্বরে বলছে যে নগদে আসবাবপত্র ক্রয় 8,000 টাকা। নগদে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পায়, আসবাবপত্র হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে যাওয়াই নগদান হিসাব ক্রেডিট। সেখানে আসবাবপত্র হিসাব 8,000 টাকা, নগদান হিসাব 8,000 টাকা, ক্রেডিট 8,000 টাকা। এরপর 3 নম্বর জাবেদা দেখা যাক যে 10 তারিখে বলছে যে 5 তারিখে বলছে যে বাকিতে সাপ্লাইজ ক্রয় 7,000 টাকা। বাকিতে সাপ্লাইজ ক্রয়, যদি বাকিতে ক্রয় বিক্রয়ের সাথে আসলে সম্পর্ক হচ্ছে প্রদেয় হিসাবে। সো এখানে সাপ্লাইজ নামক সম্পদ বৃদ্ধি পায়, সাপ্লাইজ হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। সাপ্লাইজ হিসাব ডেবিট 7,000 টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট 7,000 টাকা। এরপরে হচ্ছে 10 তারিখ বলছে যে সেবা প্রদান 16,000 টাকা, যার 6,000 টাকা নগদে পাওয়া গেল। অর্থাৎ 10,000 টাকা এখনো কিন্তু পাওয়া যায় নাই। এখনো পাওয়া যায় নাই মানে কি? মানে হচ্ছে প্রাপ্য, অর্থাৎ ভবিষ্যতে যে টাকাটা পাবো সেটা হচ্ছে প্রাপ্য হিসাব নামে হিসাব আসবে এখানে। সো যেহেতু 6,000 টাকা নগদে পাইছি, নগদ বৃদ্ধি পায়, নগদান হিসাব ডেবিট। আর প্রাপ্য হিসাব একটা সম্পদ, যে টাকা ভবিষ্যতে পাবো সেটা আসলে ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট। আর যেহেতু সেবা আয় হয়েছে, আয় সাধারণত ক্রেডিট, এজন্য সেবা আয় হিসাব ক্রেডিট। সো এখানে নগদান হিসাব ডেবিট 6,000 টাকা, প্রাপ্য সেবা আয় হিসাব ডেবিট 10,000 টাকা, সেবা আয় হিসাব ক্রেডিট 16,000 টাকা। এরপরে 15 তারিখে দেখা যাক যে বলছে যে বিজ্ঞাপন খরচ প্রদান 5,500 টাকা। বিজ্ঞাপন খরচ এখানে সব বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন খরচটা নগদের মাধ্যমে প্রদান করছে। এখানে বিজ্ঞাপন হিসাব ডেবিট 5,500 টাকা, নগদান হিসাব ক্রেডিট 5,500 টাকা। এরপরে পরে দেখা যাক যে 20 তারিখে বলছে যে 5 তারিখে ধারে ক্রয়কৃত সাপ্লাইজের অর্থ পরিশোধ করা হলো। অর্থাৎ এখানে যে 5 তারিখে যে বাকিতে যে সাপ্লাইজটা ক্রয় করছিলাম সেটারই টাকা এখানে 20 তারিখে পরিশোধ করে দিয়েছে। যেহেতু সাপ্লাইজের টাকা পরিশোধ করছে, সো এখানে নগদান হিসাব সাপ্লাইজের টাকা, যেহেতু সাপ্লাইজের টাকা পরিশোধ করছে মানে কি দায় কমে গেছে আমার। যদি দায় কমে তাহলে দায় হয়ে যাবে ডেবিট। সো এখানে প্রদেয় হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে যায় নগদান হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ডেবিট 7,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 7,000 টাকা। এরপরে 25 তারিখে দেখা যায় বলছে বিনিয়োগের সুদ পাওয়া গেল 4,000 টাকা। বিনিয়োগের সুদ কিভাবে পাওয়া গেছে? নগদের মাধ্যমে পাওয়া গেছে, এজন্য নগদান হিসাব ডেবিট আর সুদ আয় হিসাব ক্রেডিট 4,000 টাকা। এখানে নগদান হিসাব ডেবিট 4,000 টাকা, সুদ আয় হিসাব ক্রেডিট 4,000 টাকা। এরপরে দেখা যাক যে বলছে সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 4,500 টাকা। এখানে সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 4,500 টাকা, অর্থাৎ সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট আর সাপ্লাইজ হিসাব ক্রেডিট। সাপ্লাইজ যেহেতু খরচ হয়েছে, ব্যয় হয়েছে, এই জন্য সাপ্লাইজ হিসাব ডেবিট। আর যেহেতু সাপ্লাইজ নামক সম্পদ কমে গেছে, এই জন্য সাপ্লাইজ হিসাব ক্রেডিট। সো এখানে সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট, সাপ্লাইজ হিসাব ক্রেডিট 4,500 টাকা। তো আসলে এরপরে জাবেদাই আসলে এই অধ্যায়ের মূলই হচ্ছে জাবেদা। জাবেদা যদি না পারা যায় তো হিসাব সমীকরণ পারা সম্ভব না। জাবেদা পারলেই হিসাব সমীকরণ পারা যাবে,
তারপর হচ্ছে হিসাব সমীকরণ যে উপাদানের উপর প্রভাব দেখাইতে বলবে, সো সেইখানেও কিন্তু আসলে জাবেদা করে তারপরে কিন্তু দেখাইতে হবে। সো জাবেদা হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ। এরপরে আসলে আমরা দেখব যে হিসাব সমীকরণের প্রভাব দেখাবো, সবগুলো এন্ট্রি হিসাব সমীকরণের উপর প্রভাব টেবুলার ছকের মাধ্যমে দেখাবো। তো এখানে বলছে জনাব সজীব হিসাব সমীকরণ। তো হিসাব সমীকরণে প্রথমেই যে এন্ট্রিটা লক্ষ্য করেন, বলছে যে নগদ 50,000 টাকা। এখানে বলছে যে জনাব সজীব হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের আসলে প্রথমে তারিখের ঘর, তারপরে লাস্টে মন্তব্যের ঘর, এরপর হচ্ছে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো এইখানে সম্পদের সমপরিমাণ হবে দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ এই পাশের টাকার পরিমাণ এই পাশের টাকার পরিমাণ মিলে যাবে। তো অনেকের আসলে প্রবলেম হয় যে এখানে কি কি ঘর হবে, আসলে এখানে কি কি ঘর হবে। এখানে আসলে শুধুমাত্র সম্পদের ঘরগুলাই আসবে, আর এখানে আসবে হচ্ছে দায়ের ঘর আর মালিকানা সত্ত্বের ঘর। তো জাবেদা করার মাধ্যমে আসলে বোঝা যাবে যে কোনগুলা সম্পদ, কোনগুলা দায়, কোনগুলা মালিকানা সত্ত্ব, এগুলো জাবেদা করার মাধ্যমেই আসলে বোঝা যাবে। তো আমরা জাবেদা থেকে আসলে দেখবো যে সম্পদ কি কি আছে। এখানে নগদান হিসাব একটা সম্পদ, আসবাবপত্র হিসাব একটা সম্পদ 2টা, এরপর হচ্ছে সাপ্লাইজ হিসাব নামে একটা সম্পদ 3টা, এরপর হচ্ছে প্রাপ্য হিসাব সেবাই নামে একটা সম্পদ 4টা, তারপরে নগদ একপত্র হয়েছে, সাপ্লাইজ বিজ্ঞাপন তো হবে না। তো 4টা ঘর হবে আসলে এখানে 4টা ঘর হবে, নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, প্রাপ্য হিসাব, সাপ্লাইজ হিসাব। এরপরে এই পাশে আছে দায়, দায় কি কি আছে, সো দায় দেখা যাক। দায় আছে, প্রথমে আছে ব্যাংক ঋণ, এরপরে আছে হচ্ছে প্রদেয় হিসাব, ব্যাংক ঋণ, প্রদেয় হিসাব, এই দুইটাই আসলে এখানে দায় আছে, প্রদেয় হিসাব। তো এখানে প্রদেয় হিসাব, ব্যাংক ঋণ, এরপরে হচ্ছে মালিকানা সত্ত্বের ঘর, যেটা তো থাকবেই। এখানে আসলে প্রথম 1 তারিখের লেনদেনটা দেখা যাক, যে বলছে যে নগদ 50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, পণ্যদ্রব্য 10,000 টাকা, ব্যাংক ঋণ 20,000 টাকা। তো এখানে নিয়ম অনুযায়ী নগদে 70,000 টাকা বসানো হয়েছে, কারণ এখানে ব্যাংক ঋণ আছে, এই জন্য ব্যাংক ঋণের টাকা নগদের সাথে যোগ হবে। সো এখানে এই জন্য 70,000 টাকা বসানো হয়েছে। এরপরে আসবাবপত্র 30,000 টাকা আছে, 30,000 টাকা বসানো হয়েছে। এরপরে হচ্ছে ব্যাংক ঋণ আছে, ব্যাংক ঋণ 20,000 টাকা, 20,000 টাকা বসানো হয়েছে। আর মালিকানা সত্ত্ব ক নম্বরে যে বেরিয়েছিল 90,000 টাকা, সেই 90,000 টাকা এখানে মালিকানা সত্ত্ব লেখা হয়েছে। কিন্তু এখানে আসলে পণ্যদ্রব্য টাকাটা কই যাবে? পণ্যদ্রব্য আসলে যদি আসলে ক্রয় বিক্রয় সাধারণত মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। ক্রয় করলে মালিকানা সত্ত্ব কমে, আর বিক্রয় করলে হচ্ছে মালিকানা সত্ত্ব বাড়ে। সো এখানে যেহেতু পণ্যদ্রব্য আসলে ক্রয় করার মাধ্যমে যেহেতু প্রতিষ্ঠানের টাকা কমবে, তাই এটা মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করে দেখানো হয়েছে। এখন কথা হচ্ছে যে নগদ থেকে মাইনাস করা হলো না কেন? কারণ এটা তো 1 তারিখের লেনদেন, এটার জাবেদা দিলে হয় হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর মালিকানা সত্ত্ব হিসাব ক্রেডিট। এই জন্য আসলে মালিকানা সত্ত্ব থেকে এটা মাইনাস করা হয়েছে 10,000 টাকা। এরপরে মার্চ 2 তারিখে দেখা যাক, বলছে যে নগদে আসবাবপত্র ক্রয় 8,000 টাকা। আসবাবপত্র ক্রয় হয়েছে, জাবেদা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পায়, 8,000 টাকা বৃদ্ধি দেখানো হয়েছে, আর নগদ টাকা কমে যায়, নগদ থেকে 8,000 টাকা মাইনাস করে দেখানো হয়েছে। এরপরে বলছে যে বাকিতে 5 তারিখে বলছে যে বাকিতে সাপ্লাইজ ক্রয় 7,000 টাকা, অর্থাৎ জাবেদা হচ্ছে সাপ্লাইজ হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। সাপ্লাইজ নামক সম্পদ বৃদ্ধি পায় 7,000 টাকা দেখানো হয়েছে, দায় বৃদ্ধি পায় 7,000 টাকা এখানে প্লাস করে দেখানো হয়েছে। এরপরে বলছে 10 তারিখে বলছে যে সেবায় 16,000 টাকা, যার 6,000 টাকা নগদে পাওয়া গেল। তো এর জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট 6,000 টাকা, নগদান হিসাব ডেবিট করা হয়েছে 6,000 টাকা প্লাস করা হয়েছে। আর প্রাপ্য হিসাব কত? প্রাপ্য হিসাব হচ্ছে 10,000 টাকা,
সো এখানে প্রাপ্য হিসাব 10,000 টাকা লেখা হয়েছে। এরপরে হচ্ছে যেহেতু সেবা করার মাধ্যমে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পাইছে, এই জন্য মালিকানা সত্ত্ব এখানে বৃদ্ধি দেখানো হয়েছে, আয় বৃদ্ধি। এরপরে হচ্ছে বলছে যে বিজ্ঞাপন খরচ প্রদান 5,500 টাকা। বিজ্ঞাপন খরচ মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা চলে গেছে। বিজ্ঞাপন খরচের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা চলে গেছে, এই জন্য নগদ টাকা চলে যায় 5,500 টাকা নগদ থেকে মাইনাস। আর ব্যয় যেহেতু ব্যয় হয়েছে, সো মালিকানা সত্ত্ব থেকে 5,500 মাইনাস। এরপরে বলছে যে 5 তারিখে ধারে ক্রয়কৃত সাপ্লাইজের অর্থ পরিশোধ করা হলো। সাপ্লাইজের অর্থ পরিশোধ করা হয়েছে, অর্থাৎ জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। সো নগদান হিসাব ক্রেডিট, এই জন্য নগদ থেকে 7,000 টাকা মাইনাস করা হয়েছে। আর যে প্রদেয় হিসাব ছিল 7,000 টাকা, এখন যেহেতু প্রদেয় হিসাব আগে 7,000 টাকা ছিল, এখন প্রদেয় হিসাব পরিশোধ করার কারণে প্রদেয় হিসাব মাইনাস করা হয়েছে 7,000। এরপরে বলছে যে বিনিয়োগের সুদ পাওয়া গেল 4,000 টাকা। বিনিয়োগের সুদ পাওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পাইছে, সো মালিকানা সত্ত্ব বৃদ্ধি দেখাইতে হবে। আর নগদ টাকা বৃদ্ধি পাইছে, এই জন্য নগদ বৃদ্ধি দেখাইতে হবে। 4,000 টাকা নগদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি 4,000 টাকা। এরপরে বলছে যে 30 তারিখে বলছে যে সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 4,500 টাকা। যেহেতু সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে, তো জাবেদা হচ্ছে সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট আর সাপ্লাইজ হিসাব ক্রেডিট। সাপ্লাইজ খরচের মাধ্যমে আসলে এখানে যেহেতু সাপ্লাইজ খরচ হয়েছে, সো খরচ হইলে মালিকানা সত্ত্ব থেকে মাইনাস যাবে। সো 4,500 টাকা মাইনাস। আর সাপ্লাইজ যে 7,000 টাকা ছিল, এখন খরচ হয়েছে 4,500 টাকা, এজন্য 4,500 টাকা সাপ্লাইজ থেকে মাইনাস। তো এখন এইখানে যোগ বিয়োগের বিষয়টা হচ্ছে যে টোটাল যেগুলো ব্র্যাকেট দিয়ে সেগুলো বাদ দিয়ে দেবো, যেগুলো এগুলো যোগ করার মাধ্যমে যোগ বিয়োগ করে। সো এখানে টোটাল হয়েছে 59,500 টাকা, এখানে হয়েছে 38,000 টাকা, 10,000 টাকা, আর 7,000 থেকে 4,500 গেলে 2,500 টাকা। এখানে 7,000 থেকে 7,000 গেলে তার কিছুই থাকে না, এখানে 20,000 টাকা। এরপরে আছে এখানে প্লাস মাইনাস করে আসে 90,000 টাকা। সো দেখেন এখানে দুই পাশেই কিন্তু টাকা এগুলো যোগ করলে কিন্তু 1,10,000 টাকা আসে। এখানেও কিন্তু 90,000 আর 20,000 করলে 1,10,000 টাকা আসে। সো এইভাবেই আপনারা যখন হিসাব সমীকরণ করবেন, তখন তোমরা লক্ষ্য করবা যে এই পাশের টাকা আর এই পাশের টাকা মিলতেছে কিনা। যেমন দেখা যায় এখানে 70,000, এখানে 30,000, 1,00,000 টাকা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু 90,000, 20,000, 1,10,000 হয়ে যাচ্ছে। সো আর 10,000 কই গেল। তো এইভাবে আসলে দুই পাশের টাকা মিলায়ে যদি করে যাওয়া যায়, তো হিসাব সমীকরণ আসলে ভুল হবে না। তো হিসাব সমীকরণ এটাই হচ্ছে সুবিধা, যে দুই পাশের টাকা মিলাইতে হবে, এই পাশে মিলে যাবে। সো এটা আসলে কয়েকটা এন্ট্রি আসলে কঠিন আসলেও ওটা বোঝা যায়। সো আমি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করলাম। আসলে একটা অঙ্ক করার মাধ্যমে আসলে সব কিছু বোঝা সম্ভব না। দুই একটা অঙ্ক প্র্যাকটিস করলেই এই অধ্যায়ে খুবই ইজিলি পরীক্ষায় 10-এ 10 পাওয়া সম্ভব আমি মনে করি। যেহেতু আজকে যে একটা অঙ্ক করলাম, এটার ভিতরে আসলে অনেক আইটেম আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটাই কয়েকবার প্র্যাকটিস করলে আসলে এই অধ্যায় সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যাবে। সো এরপরে আমি নেক্সট অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আজকে নেক্সট অধ্যায় হিসাবের বৈষম্য, এখান থেকে আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।